ওয়েলকাম টু মেডিকেল হায়ার স্টাডি। যারা পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করতে চান, আজকের সেশনটা তাদের জন্যেই। বাংলাদেশের প্রেক্ষাপটে এমডি, ডিপ্লোমা, এফসিপিএস এই ডিগ্রিগুলো রিকগনাইজড পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে। তো আজকে আমরা এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশন, সিলেবাস এগুলো নিয়ে কথা বলবো এবং কিছু কোশ্চেন নিয়েও ডিসকাশন হবে। আমি ডক্টর প্রিয়াঙ্কাচারিয়া পিঙ্কি, ডিসিএইচ কোর্সে আছি কুমিল্লা মেডিকেল কলেজে এবং নিওনেটোলজিতে এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করেছি। তো আমার সাথে আরো দুজন মেন্টর আছেন, ডক্টর মান্তাসা মুনমুন এবং ডক্টর আব্দুল্লাহ নোমান। ওনারা আহ, পরবর্তীতে আপনাদের সাথে কথা বলবেন। তো চলেন এখন আমরা এক্সামিনেশন প্যাটার্ন দেখি সিপিএস পার্ট 1 এর। এখানে আহ, কিছুটা এখন নতুন নিয়ম বা পরিবর্তিত নিয়মে পরীক্ষা হচ্ছে। এফসিপিএস এ টোটাল 150টা কোশ্চেন থাকে। আগেও 150টা কোশ্চেনই ছিল। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 2 করে থাকে। টোটাল তাহলে মার্কস কত? 300। এর মধ্যে এমসিকিউ হচ্ছে 75টা এবং এসবিএ বা সিঙ্গেল বেস্ট অ্যান্সার হচ্ছে 75টা। আগে এই রেশিও ছিল না। আগে হচ্ছে 15টা করে থাকতো প্রত্যেকটা সাবজেক্টে, মানে 50টার মধ্যে 15টা থাকতো হচ্ছে এসবিএ। 3 দিনে পরীক্ষা হতো, 3টা পেপারে পরীক্ষা হতো এবং হচ্ছে প্রত্যেকদিন 50টা করে কোশ্চেন থাকতো। সেখানে 15টা থাকতো এসবিএ এবং হচ্ছে বাকিগুলা হচ্ছে থাকতো এমসিকিউ। তো এখন যে প্যাটার্নে পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে পরীক্ষা এখন 3 দিনে না হয়ে একদিনে হয় এবং এক্সাম টাইম হচ্ছে 4 ঘন্টা এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং আগেও ছিল না, এখনো নেই। এবং এমসিকিউ এর ক্ষেত্রে হচ্ছে 75টা কোশ্চেন থাকবে এবং এসবি এর ক্ষেত্রে 75টা কোশ্চেন থাকবে। মানে এখানে 150 করে মার্কস ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে এবং পাস মার্কস হচ্ছে 210, মানে 300-তে 210 পেতে হবে, যেটা কিনা টোটাল মার্কসের 70%। ক্লিনিক্যাল সাবজেক্ট বেশিরভাগগুলোতেই 70% হচ্ছে পাস মার্কস, যেটা বেসিক এবং প্যারাক্লিনিক্যাল সাবজেক্টে এখানে কিছুটা সুবিধা আছে, সেখানে হচ্ছে পাস মার্কস 60%। আর পেডিয়াট্রিক্সের যে ব্রাঞ্চগুলো আছে এফসিপিএস পার্ট 1 এর ক্ষেত্রে প্রত্যেকটাতে কোশ্চেন সেমই থাকবে, মানে কোশ্চেন গুলো সেমই থাকবে, শুধু ব্রাঞ্চের আম, উম, নাম আলাদা হয়ে যাবে। যেমন জেনারেল পেডিয়াট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর অন্যান্য ব্রাঞ্চ যেগুলো আছে, পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক পালমোনোলজি, নিওনেটোলজি, পেডিয়াট্রিক হেমাটো অনকোলজি, এগুলো সবগুলোর কোশ্চেন সেমই থাকবে, সেম কোশ্চেনের এক্সাম হবে। আগে একটা সুবিধা ছিল যে কেউ যদি চাইতো জেনারেল পেডিয়াট্রিক্স থেকে ব্রাঞ্চে শিফট হতে পারতো মিড টার্মের পরে, কিন্তু এখন এই সুবিধাটা না থাকার কারণে প্রথমে যখন ফর্ম ফিল আপ করা হবে তখনই হচ্ছে ফ্যাকাল্টি সাবজেক্ট বা ব্রাঞ্চ এটা ফিক্স করে ফেলতে হয়। তো এইটা একটু এখন হচ্ছে অসুবিধা হয়ে গেছে। আর হচ্ছে এফসিপিএস এর ক্ষেত্রে আমরা দেখি যে এখানে হচ্ছে 3টা পার্ট মেইনলি। পরীক্ষা মানে এফসিপিএস টা মূলত 5 বছরের একটা কোর্স। পার্ট 1 হচ্ছে পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়ে টিকলে তারপরে হচ্ছে বিসিপিএস নির্ধারিত ইনস্টিটিউটে এখন হচ্ছে ট্রেনিং করতে হয়। 2 বছর ট্রেনিং করার পরে মিড টার্ম এক্সাম পাস করতে হয়, পরীক্ষায় বসতে হয় এবং পাস করার পরে এরপর হচ্ছে যারা স্পেশালিটিতে বা যারা জেনারেলে তারা জেনারেলে করতে পারে এবং স্পেশালিটি হলে পরবর্তী 3 বছর তাদেরকে স্পেশালিটিতে ট্রেনিং করতে হয়, এরপর তারা ফাইনাল পার্ট দিতে পারে। তো হচ্ছে এখন আমরা দেখি যে এফসিপিএস পার্ট 1 এর ক্ষেত্রে কোশ্চেন টাইপটা কিরকম থাকে। এখানে আগেই বলেছি আমি যে পেপার থাকবে টোটাল 3টা। পেপার 1 এর মধ্যে থাকে অ্যানাটমি, বিহেভিয়ারাল সায়েন্স, মেডিকেল স্ট্যাটিস্টিক্স, কমিউনিকেশন স্কিলস। পেপার 2 তে আছে ফিজিওলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এবং ক্লিনিক্যাল ফার্মাকোলজি। পেপার 3 তে আছে প্যাথোলজি। প্যাথোলজির এখানে মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, ভাইরোলজি এগুলো ইনক্লুডেড আছে। জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, হিস্টোপ্যাথোলজি এগুলো পেপার 3 এর মধ্যে পড়ে। তো এফসিপিএস এর কোশ্চেন প্যাটার্ন নিয়ে পরবর্তীতে ডক্টর মান্তাসা মুনমুন কিছু এক্সাম্পল দিয়ে তারপর আপনাদের সাথে কথা বলবেন। তো তারপর আমি বলছি যে হচ্ছে এখানে আহ, কিছু বেসিক পার্ট থেকেও কোশ্চেন আসে, তবে ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই ক্লিনিক্যাল প্যাটার্নের হয়ে থাকে, সিনারিও বেসড হয়ে থাকে এবং হচ্ছে এছাড়া প্যাথোলজি, মাইক্রোবায়োলজি বা ইমিউনোলজি অথবা যে মানে ফার্মাকোলজি এই সকল সাবজেক্ট গুলো থেকে আবার হচ্ছে দেখা যায় যে বেসিক পার্ট থেকেও কোশ্চেন আসে।
যেগুলো এমসিকিউ স্পেশালি। এসবিএ গুলো বেশিরভাগই হচ্ছে সিনারিও বেসড বা ক্লিনিক্যাল প্যাটার্নের কোশ্চেন হয়ে থাকে। এসবিএ তে পাশ করতে হলে মানে এফসিপিএস পার্ট 1 এ পাশ করতে হলে ক্লিনিক্যাল কোশ্চেন বেসড বা ক্লিনিক্যাল কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো এই জন্যই কিন্তু বারবার প্র্যাকটিস করা বা বারবার হচ্ছে পরীক্ষা দেওয়া। এফসিপিএস এর প্যাটার্নের কোশ্চেনে যত পরীক্ষা দিবেন তত আপনাদের এক্সপিরিয়েন্স গ্যাদার হবে এবং আপনারা ক্লিয়ারলি থিঙ্ক করতে পারবেন। তো এর মধ্যে আমি একটু বলে নিই যে মেডিকেল হায়ার স্টাডিজে এখন আমাদের যে রানিং ব্যাচটা আছে এফসিপিএস পার্ট 1 এর, এটা রিভাইজড লং ব্যাচ চালু আছে। সার্জারি, গাইনি, অবস এবং পেডিয়াট্রিক্স এর প্রত্যেকটা সাবজেক্টেরই এখানে হচ্ছে এফসিপিএস পার্ট 1 এর ব্যাচ চালু আছে। এখানে টোটাল লেকচার আছে 54টা এবং রিভিউ এক্সাম হবে 11টা, টোটাল লাইভ এক্সাম 42টা, ফুল মক টেস্ট 3টা, টপিক এক্সাম 24টা, সাবজেক্ট ওয়াইজ পিডিএফ আপনারা অ্যাভেলেবেল পাবেন এইখানে। তো এজন্য দেখা যায় যে আপনাদের হচ্ছে প্র্যাকটিসটা অনেক বেশি হবে, অনেক বারবার হবে, কারণ এখানে একটা লেকচারের পরে রিভিউ এক্সাম বা লাইভ এক্সামগুলো সংখ্যায় অনেক বেশি থাকে। ঠিক আছে? আর আপনারা হচ্ছে যে কোনো সময় আপনাদের সুবিধা মতো সময় এখানে এক্সাম দিতে পারবেন, এই সুবিধাটা আছে। তো এরপর আমি আবার যে টপিকস নিয়ে কথা বলছিলাম ওটাতে ফেরত যাই। আমরা মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে একটু বলি। পেপার 1 এর ক্ষেত্রে যেখানে অ্যানাটমি, বিহেভিয়ারাল সায়েন্স এই টপিকস গুলো আছে, তো এখানে হচ্ছে সেল বায়োলজি থেকে 3টা থেকে 4টা কোশ্চেন থাকে। ডেভেলপমেন্টাল বা জেনারেল অর স্পেশালিটি অ্যানাটমি যেটা আছে, ডেভেলপমেন্টাল অ্যানাটমি, সেখান থেকে 6 থেকে 8টার মতো কোশ্চেন আসে। জেনারেল অ্যানাটমি বা টপোগ্রাফিক অ্যানাটমি, এখান থেকে 6 থেকে 8টার মতো কোশ্চেন আসে। হিস্টোলজি থেকে 3টা থেকে 5টা, অ্যাপ্লাইড অ্যানাটমি থেকে হচ্ছে 7টা থেকে 9টার মতো কোশ্চেন থাকে। অ্যানাটমি অফ ফিজিওলজিক প্রসেস অ্যান্ড ডিসঅর্ডার, এখান থেকে 4টা থেকে 6টার মতো কোশ্চেন আসে। অ্যানাটমিক্যাল বেসিস অফ প্রসিডিউর অ্যান্ড রিলেটেড প্রবলেমস থেকে 2টা থেকে 4টার মতো। তারপরে হচ্ছে অ্যানাটমি অফ ইমাজিং, এখান থেকে 4টা থেকে 6টার মতো কোশ্চেন আসে। বিহেভিয়ারাল সায়েন্স, কমিউনিকেশন স্কিল, এগুলো থেকে 2টা থেকে 3টার মতো কোশ্চেন আসে। মেডিকেল স্ট্যাটিস্টিক্স থেকে আসে 2টা থেকে 3টার মতো কোশ্চেন। তো বেশিরভাগ কোশ্চেনই দেখা যায় যে অ্যানাটমিতে হিস্টোলজি, এমব্রায়োলজি এখান থেকে বেশি আসে কোশ্চেন, এবং হচ্ছে সিস্টেম ওয়াইজ অ্যানাটমি একটু কমই আসে, স্পেশালি আসে হচ্ছে আপনার হিস্টোলজি এবং এবং এমব্রায়োলজি থেকে। এরপর আমরা পেপার 2 এর মার্ক ডিস্ট্রিবিউশন যদি দেখি, এখানে সেল ফিজিওলজি এবং মলিকুলার বায়োলজি থেকে আসবে 4টা থেকে 5টা। প্যাথোফিজিওলজি এবং বডি ফ্লুইড, প্যাথোফিজিওলজি অফ বডি ফ্লুইড, ইলেকট্রোলাইট অ্যান্ড দেয়ার ডিঅ্যারেঞ্জমেন্ট, এখান থেকে 3টা থেকে 5টার মতো কোশ্চেন আসে। ফিজিওলজি অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এখান থেকে 4টা থেকে 5টার মতো কোশ্চেন আসে। ফিজিওলজিক্যাল প্রসেসেস অ্যান্ড ইটস ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন, যেটা অ্যাপ্লাইড ফিজিওলজি অ্যাকচুয়ালি, সেখান থেকে 10টা থেকে 15টার মতো কোশ্চেন আসে। ফিজিওলজি অফ ইমাজিং, এখান থেকে 2টা থেকে 3টার মতো কোশ্চেন আসবে। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি 5টা থেকে 6টা। ক্লিনিক্যাল ফার্মাকোলজি থেকে 6টা থেকে 8টার মতো কোশ্চেন আসে। এখানে তাহলে দেখা যায় যে ইলেকট্রোলাইট যে চ্যাপ্টারটা আছে, বডি ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। রেনাল ফিজিওলজি, এখান থেকে অনেক কোশ্চেন আসে। ফিজিওলজি অফ ইমাজিং এটা একটু আহ, মানে দেখতে হবে। বায়োকেমিস্ট্রি থেকেও বেশ কয়েকটা 5-6টার মতো কোশ্চেন আসে। ফার্মাকোলজি, টোটাল ফার্মাকোলজি থেকে 6 থেকে 8টার মতো কোশ্চেন আপনি পাবেনই, আরো বেশিও হয় অনেক সময়। তবে এফসিপিএস পার্ট 1 এর যেটা সুবিধা আছে সেটা হচ্ছে এফসিপিএস পার্ট 1 এর একটা রিকগনাইজড সিলেবাস আছে। বিসিপিএস সবসময় এই কোশ্চেন প্যাটার্নই ফলো করে। ম্যাক্সিমাম কোশ্চেন গুলো এই প্যাটার্নেরই হয়ে থাকে। মানে আপনাকে হচ্ছে সেল ফিজিওলজি এবং মলিকুলার বায়োলজি থেকে 4টা থেকে 5টার মতোই কোশ্চেন করবে। নর্মালি ওরা এই প্যাটার্নটা অলওয়েজ ফলো করে আসছে। তো আপনি যদি সিলেবাসটা খুব ভালো মতো ফলো করেন এবং সিলেবাসের টপিক ধরে ধরে যদি পড়তে পারেন, আপনার সবগুলো টপিকসই পড়া হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন যে আমাদের পেডিয়াট্রিক্স প্রিপারেশনকে জোরদার করার জন্য জানুয়ারি 2025-এ যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা হবে, ওটার জন্য যে ব্যাচ চালু আছে সেটার একটু আমরা দেখি যে এখানে আহ, কিভাবে হচ্ছে কোন কোন ডেটে কোন কোন এক্সাম গুলো হবে আপনারা একটু দেখে নেন। যেমন হচ্ছে আগস্টের 7 তারিখ থেকে এখানে হচ্ছে ক্লাস বা টপিক শুরু হবে।
প্রথম টপিকসটা হচ্ছে ইমিউনোলজি, স্টেরিলাইজেশন অ্যান্ড হচ্ছে হসপিটাল ইনফেকশন। তো এইরকম প্রত্যেকটা টপিকস ভাগ করা আছে একটা সাবজেক্টের উপর। টপিকস গুলো আলাদা আলাদা ভাবে ক্লাস নেওয়ার পরে, এক্সাম নেওয়ার পরে এটা টোটালটার উপর আবার একটা রিভিউ এক্সাম হয়। এই জন্যে একটা টপিকস কিন্তু বারবার পড়ার একটা সুযোগ আছে। এবং কেউ যদি এই প্যাটার্ন অনুযায়ী বা এই রুটিনটার সাথে যদি কেউ ফলো করে আগাতে পারে, তার কিন্তু প্রিপারেশন অলমোস্ট 80-90% হয়েই যাবে। এরপর যেটা হবে রিভিশন, কারণ আপনার পড়ার মধ্যেই আপনি একটা টপিকস যদি একবার হচ্ছে প্রথমবার পড়লেন, এক্সাম দিলেন, এরপর যদি আপনি আবার রিভিউ এক্সাম দেন, এরপরে যদি হচ্ছে আপনারা আবার মক টেস্ট গুলো দেন, আপনার একটা টপিকস এমনিতেই 3 থেকে 4 বার পড়া হয়েই যাচ্ছে। পরীক্ষার আগে আপনার প্রিপারেশন কিন্তু যারা রেগুলার এক্সাম দেয় না, নিজের মতো করে পড়ে, তাদের থেকে আপনার প্রিপারেশন ভালোই থাকবে। তো এই জন্য আমি বলি যে সবসময় একটা হচ্ছে রুটিন ফলো করে একটা অর্গানাইজড একটা কোনো ব্যাচে যদি আপনি ইনভলভ থাকেন, মেডিকেল হায়ার স্টাডিজে এই জিনিসটা আপনারা পাবেন যে এখানে একটা অর্গানাইজড বা স্ট্রাকচারড ওয়েতে রুটিন তৈরি করা আছে। এখানে আপনাকে রুটিন নিয়ে বা আমি কি পড়বো এটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা এখানে হচ্ছে জাস্ট হচ্ছে এই রুটিনটা ধরে আপনাকে মানে রেডি করে দেওয়া হবে, পিডিএফ রেডি করে দেওয়া হবে, বা আপনি ভিডিও লেকচার গুলো অ্যাভেলেবেল পাবেন। এগুলো যদি আপনি কম্বাইন্ডলি ফলো করেন এবং এছাড়াও নিজের মতো পড়বেন, বই ফলো করবেন, এগুলো করে যদি আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেন টাইমলি, আপনার প্রিপারেশন টাইমলি শেষ হবে এবং এটা 6 মাসের মধ্যেই শেষ হওয়া সম্ভব। এবং প্রিপারেশন মানে জোরদার ভাবেই নেওয়া সম্ভব। তো এরপরে হচ্ছে আমরা দেখি যে এফসিপিএস এর পেপার 3 এর মার্ক ডিস্ট্রিবিউশন কিরকম। এখানে জেনারেল প্যাথোলজি থেকে 8টা থেকে 10টার মতো কোশ্চেন আসে। তার মানে জেনারেল প্যাথোলজি টপিকসটা খুবই ইম্পর্টেন্ট এবং ভাস্টও এটা। ইমিউনোলজি থেকে 4টা থেকে 6টার মতো কোশ্চেন আসে। জেনেটিক্স আর মলিকুলার বায়োলজি থেকে 3টা থেকে 5টার মতো কোশ্চেন থাকবে। হিস্টোপ্যাথোলজি থেকে 2 থেকে 3টা। সিস্টেমিক প্যাথোলজি থেকে 12 থেকে 15টা। ব্যাকটেরিওলজি থেকে 4 থেকে 6টা। ভাইরোলজিতে 3 থেকে 5টা। প্যারাসাইটোলজিতে 2 থেকে 3টা। মাইকোলজিতে 2 থেকে 3টা এবং প্যাথোলজিক্যাল প্রসিডিউর হচ্ছে 1টা থেকে 2টার মতো কোশ্চেন আসে। তো এই ছিল মোটামুটি 3টা পেপারের হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন এবং হচ্ছে সিলেবাস নিয়ে ডিসকাশন। তো তাহলে দেখেন যে আপনার হচ্ছে আম, আমরা পেপার ওয়াইজ যদি দেখি, পরীক্ষা একদিনে হলেও আপনার মার্ক ডিস্ট্রিবিউশন যেটা সেটা কিন্তু সেমই আছে। মানে আপনার পেপার 1 থেকে আগে যেরকম 50টা কোশ্চেন থাকতো, এখনো কিন্তু 50টাই থাকবে। শুধু আপনি পরীক্ষা দিবেন একদিনে। একদিনে পরীক্ষা দেওয়ার একটা স্ট্রেস আছে, আবার এটার সুবিধাও আছে, আপনাকে 3 দিন হচ্ছে স্ট্রেস নিতে হচ্ছে না। তো এফসিপিএস এর হচ্ছে আহ, পরিবর্তিত যে নিয়ম আছে কিছুটা আমি বলবো যে ফেভারেই গেছে এক্সামিনীদের জন্য। ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আম, আজকে মানে আমি আমার টপিকস নিয়ে আমার বলার এতটুকুনি ছিল। এরপর আপনাদের সাথে কিছু কোশ্চেনের প্যাটার্ন এবং হচ্ছে কোশ্চেন নিয়ে ডিসকাশন করবে ডক্টর মান্তাসা মুনমুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ডক্টর প্রিয়াঙ্কা ফর ইউর নাইস প্রেজেন্টেশন। এখন আমি লাস্ট 2 সেশনের খুব কমন কিছু টপিক কোশ্চেন ডিসকাশন করতে যাচ্ছি। এর আগে আমি একটু আমার পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর মান্তাসা, বিসিএস কমপ্লিট করেছি লাস্ট ইয়ার। এখন এফসিপিএস করছি এবং অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে ডক্টর এমা খান শিশু হসপিটালে আছি। কোশ্চেন ডিসকাশনের আমাদের ফার্স্ট কোশ্চেন, ডেভেলপমেন্টাল মাইলস্টোন অফ এ চাইল্ড। এই টপিকসটি থেকে এইবার কোশ্চেন এসেছে, এটা এবং খুবই কমন একটা টপিক। অলমোস্ট এভরি সেশনেই এই টপিক থেকে কোশ্চেন আসে। এখানে নিক কন্ট্রোল অ্যাচিভ থার্ড মান্থ অফ এজ, এটা ট্রু। এটি রেসপন্স টু নেম অ্যাট 18 মান্থ, ফলস। একটা চাইল্ড তার নামে রেসপন্স করবে 15 মান্থ। ট্রান্সফার অবজেক্ট ফ্রম ওয়ান হ্যান্ড টু অ্যানাদার হ্যান্ড at the age of 8 months. এটা ট্রু। Child walks alone at 12 months. False. Because 1 বছরের একটা বাচ্চা অবশ্যই একা একা হাঁটতে পারবে না। সে তার মার ওয়ান হ্যান্ড অথবা টু হ্যান্ড ইউজ করে সে তার মার 11 মাসে এক হাত
এবং 12 মাসে 2 হাত ইউজ করে হাঁটে ইউজুয়ালি। আর আমাদের ফিট পয়েন্ট হচ্ছে পয়েন্টিং অ্যাট 18 মান্থ, এটা ট্রু। আমি এখানে আবিদ মোল্লার স্যারের বইয়ের যে চার্টটা আছে সেটা এখানে অ্যাড করে দিয়েছি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার 3rd মান্থ, 9 to 10 মান্থ, 1 ইয়ারের বাচ্চার যে ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট গুলো এখানে দেওয়া আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে রিপিটেডলি কোশ্চেন আসে। এবং আপনারা এখানে যদি সবগুলো মুখস্থ না করেন তাহলে এই কোশ্চেনটা খুব কনফিউজিং থাকে, অ্যান্সার করাটা এত ইজি হয় না। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন রিগার্ডিং রিকে। এই কোশ্চেনটাও ইনভেরিয়েবলি প্রত্যেকটা সেশনেই আসে। কোশ্চেন এক্সরে আসতে পারে। এবং এখানে যেটা এসেছে সেটা হচ্ছে আমরা রিকেটস ব্লাড বায়োকেমিস্ট্রি বা ইনভেস্টিগেশনে কি কি ফাইন্ডিংস পেতে পারি, জাস্ট আম, সেগুলোর উপর বেসিস করে এখানে এই কোশ্চেনটা এসেছে। রিকেটস এর টাইপস আপনারা জানেন অনেকগুলো, কিন্তু এখানে যে কোশ্চেনটা এসেছে এটা মেইনলি নিউট্রিশনাল রিকেট। রিগার্ডিং রিকেটস এখানে আপনাদের ফার্স্ট অপশন হচ্ছে সেরাম ক্যালসিয়াম নর্মাল, হুইচ ইজ ট্রু। আপনারা জানেন নিউট্রিশনাল রিকেটস মানেই হচ্ছে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি। ভিটামিন ডি যদি বডিতে কম থাকে তাহলে ক্যালসিয়াম অ্যাবজর্পশনও কম হবে, দ্যাট লিডস টু হাইপোক্যালসিমিয়া। যখনই বডিতে হাইপোক্যালসিমিয়া হবে তখন প্যারাথাইরয়েড হরমোন সেটাকে কম্পেনসেট করার জন্য প্যারাথাইরয়েড হরমোনটা বডিতে বেড়ে যাবে। সেটা অবশ্যই হাইপার প্যারাথাইরয়েডিজম করবে। সো আমাদের অপশন গুলো একটু দেখুন। এখানে বলেছে সেরাম ক্যালসিয়াম নর্মাল। আমাদের প্যাথোজেনেসিস এর অনুযায়ী ক্যালসিয়ামটা বডিতে কম হওয়ার কথা, কিন্তু যখন হাইপার প্যারাথাইরয়েডিজম হবে বা প্যারাথাইরয়েড হরমোন বাড়বে সেটা আবার ক্যালসিয়ামকে বোনস থেকে ব্লাডে নিয়ে আসবে। তখন আমাদের ব্লাড ক্যালসিয়ামটা আবার নর্মাল হয়ে যাবে। দ্যাটস ওয়াই এই কোশ্চেনে সেরাম ক্যালসিয়াম লেভেলটা নর্মাল, এটা ট্রু হবে। এখন প্যারাথাইরয়েডের কাজ কি? এটা কি করে? ফসফেটকে অবশ্যই, তার কাজ হচ্ছে ফসফেটকে ইউরিনের মাধ্যমে এক্সক্রিশন করে দেওয়া। তাহলে অবশ্যই বডিতে ফসফেট কমে যাবে। তাহলে আমাদের এই বি অপশনটা ফলস হবে। আর নিউট্রিশনাল রিকেটে ভিটামিন ডি লেভেল কম থাকবে, তো ইট ইজ ট্রু। এখন বনি রিজর্পশন হওয়ার কারণে অ্যালকালাইন ফসফেট লেভেলটা বডিতে বেড়ে যাবে টু কম্পেনসেট। সো অ্যালকালাইন ফসফেট এখানে লো, এটা ফলস হবে। আমাদের নেক্সট কোশ্চেন, thesis study in tubercular meningitis shows. অপশন এ, সেল কাউন্ট 300 per cubic millimeter। আমরা জানি নর্মাল সিএসএস স্টাডিতে সেল কাউন্ট 0 to 5 per cubic millimeter, and in case of tubercular meningitis and pyogenic meningitis সেল কাউন্টটা অনেক হাই হয়। এন্ড টিবিতে আপনার প্রিডোমিনেন্ট থাকে লিম্ফোসাইট। সো বি অপশন ট্রু হবে। আর আমরা এটাও জানি যে মেনিনজাইটিস এর ক্ষেত্রে গ্লুকোজটা অনেক কমে যায় এবং প্রোটিন অনেক বেশি হাই হয়। তো এই ক্ষেত্রে গ্লুকোজের নর্মাল রেঞ্জ যেটা হচ্ছে 40 to 80 মিলিগ্রাম পার ডেসিলিটার, সেখানে এখানে দেওয়া আছে যে মোর দেন 100, which is false. and প্রোটিন ইউজুয়ালি হচ্ছে 45 মিলিগ্রাম পার ডেসিলিটার আমরা পেয়ে থাকি, কিন্তু টিউবারকুলার মেনিনজাইটিস এন্ড পায়োজেনিক মেনিনজাইটিস দুটাতেই খুব হাই থাকবে। সো ইট ইজ ট্রু। এন্ড কালচার ইজ গোল্ড স্ট্যান্ডার্ড, এটা ফলস। বিকজ জিন এক্সপার্ট টিউবারকুলার মেনিনজাইটিসে, অবশ্যই জিন এক্সপার্ট গোল্ড স্ট্যান্ডার্ড। আমাদের মেডিকেল হায়ার স্টাডিতে 7 আগস্ট থেকে একটি নতুন ব্যাচ শুরু হবে। এখানে লেকচার থাকবে, লাইভ এক্সাম থাকবে, রিভিউ এক্সাম থাকবে, এবং আপনাদের টপিক ওয়াইজ এক্সাম থাকবে এখানে।
যে এখানে আপনাদেরকে 20% ডিসকাউন্ট দেওয়া হবে। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে হিট লস থ্রু, ফার্স্ট অপশন হচ্ছে আপনার ইভাপোরেশন, সেকেন্ড অপশন পার্সপিরেশন, থার্ড অপশন কনভেকশন, রেডিয়েশন অ্যান্ড কন্ডাকশন। এটা আসলে এমসিকিউ হিসাবেই বেশিরভাগ এসেছে, মোস্ট অফ দ্য টাইম। এইবার এসবি হিসাবেও এসেছে। হিট লস যদি আপনার কোনো কনফাইন্ড রুম অর কোল্ড রুম বলা হয়, এখানকার অ্যান্সার হবে আপনার ইভাপোরেশন। সেম কোশ্চেনটাই আসতে পারে হিট লস ইন এ কনফাইন্ড রুম অর ইন এ কোল্ড রুম। যখন একটা কনফাইন্ড স্পেসের কথা বলা হবে তখন অ্যান্সারটা হবে রেডিয়েশন। সেম কোশ্চেনই, কিন্তু যদি জাস্ট এটার সাথে কোনো কোল্ড রুম অর কনফাইন্ড রুম অ্যাড করা থাকে তাহলেই কিন্তু আপনার অ্যান্সার হবে রেডিয়েশন। আমি এখানে এম আর খান স্যারের বই থেকে আম, এই হিট লসের যেই টপিকসটা এখানে এখানে লিখে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাবেন আহ কোর্স, আপনারা এখানে দেখতে পাবেন এখানে সব অপশন গুলোই দেওয়া আছে। লসেস হিট বাই ইভাপোরেশন, কন্ডাকশন, কনভেকশন। এটা যখন এমসিকিউ তে আসবে তখন এখানে কিছু অপশন দিয়ে, বাইরে থেকে অপশন দিয়ে সেটাকে এমসিকিউ বানানো হয়। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন, বিএমআই অফ ওবেস ইন অ্যাডোলেসেন্ট। আমরা জানি বিএমআই ডেফিনেশনেই দেওয়া আছে ওবেস হবে কখন, যখন এটা মোর দেন 95th পার্সেন্টাইল হবে। তো এই কোশ্চেনের অ্যান্সার আপনার একদম ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে বিএমআই মোর দেন 95th পার্সেন্টাইল। এই জন্য এটার এসবি অ্যান্সার বি। নেক্সট কোশ্চেন, ইন কেস অফ প্লাজমা লিকেজ ইন ডেঙ্গু হেমোরেজিক ফিভার। ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু থেকে রিসেন্টলি প্রত্যেক সেশনেই কোশ্চেন করা হচ্ছে। এটা এই সেশনের একটি কোশ্চেন, বাট জুলাই সেশনও সেম প্লাজমা লিকেজ দিয়ে একটি কোশ্চেন করা ছিল। এখন প্লাজমা লিকেজ বলতে আমরা কি বুঝি? ডেঙ্গু হেমোরেজিক ফিভার যখন আপনার প্লাজমা লিকেজ হচ্ছে সেটার সাইন সিমটম হিসাবে আমরা প্লুরাল ইফিউশন, পেরিকার্ডাল ইফিউশন এবং অ্যাসাইটিস এটা পেয়ে থাকি। সো প্লাজমা লিকেজ যখন বলা হবে তখন এই তিনটা অপশনের যদি থাকে তিনটাই ট্রু। অ্যান্ড এখানে কোশ্চেনটা করা হয়েছে আসলে ডেঙ্গু গাইডলাইন থেকে। তাহলে এখানে কি হচ্ছে? অপশন এ প্লুরাল ইফিউশন ট্রু, অ্যান্ড অপশন বি মোর দেন 20% হেমাটোক্রিট, যেটা ডেঙ্গু হেমোরেজিক ফিভারের ট্রু। প্লেটলেট কাউন্ট লেস দেন 1 লাখ, এটা আপনার ডেঙ্গু গাইডলাইনে যে ডেঙ্গু হেমোরেজিক ফিভারের টপিকসটাতে প্লেটলেট কাউন্ট এই যে লেস দেন 1 লাখ পার কিউবিক মিলিমিটার, এটা এখানে দেওয়া আছে, এটা ট্রু হবে। আর আমরা জানি অবশ্যই ন্যারো পালস প্রেশার হয়, সো ওয়াইড পালস প্রেশার অবশ্যই ফলস। অ্যান্ড পেশেন্ট অবশ্যই শক নিয়ে আসে প্লাজমা লিকেজ অ্যান্ড ডেঙ্গু হেমোরেজিকে, সো এটা ট্রু। Our next question, neonata reported with excessive salivation and vomiting. On X-ray, it shows inserted nasogastric tube is coiled in. What type of esophageal atresia present? Esophageal atresia or tracheoesophageal fistula, এটা হচ্ছে 5 টাইপ। এর মধ্যে আপনার টাইপ সি মানে এট্রেসিয়া উইথ ডিস্টাল ফিস্টুলা, দ্য মোস্ট কমন। এটা হচ্ছে আপনার 83% পেশেন্টই প্রেজেন্ট করে অ্যাট্রেসিয়া উইথ ডিস্টাল ফিস্টুলা নিয়ে। তো এখানে ডায়াগনোসিসে আপনারা বুঝতেই পারছেন, তাহলে বি যেটা মোস্ট কমন অপশন, প্রক্সিমাল অ্যাট্রেসিয়া ডিস্টাল ফিস্টুলা, এটা ট্রু হবে। এটি খুব কমন কোশ্চেন, যেটা রিপিটেডলি আসে, কিন্তু এটা খুবই ইজি একটা কোশ্চেন। In Kalachar, a mastigot form of organism can be found in, দেখুন এখানে সবগুলো অপশনের মধ্যে সবগুলোই ট্রু এক্সেপ্ট ব্লাড। ব্লাডে আমরা প্রোমাস্টিকট ফর্ম পেয়ে থাকি।
স্যান্ডফ্লাই আমরা প্রোমাস্টিগোর ফর্ম পাই, স্যান্ডফ্লাই যখন বাইট করে তখন সেই প্রোমাস্টিগোর ফর্মটাই ব্লাডে আসে। দেন সেটা এমাস্টিগোর ফর্ম হিসেবে স্প্লিন, বোন ম্যারো, টনসিল অ্যান্ড লিম্ফ নোডে এমাস্টিগোর ফর্ম হিসেবে থাকে। আমাদের নেক্সট কোশ্চেন, আপার বডি রেশিও অ্যান্ড লোয়ার বডি রেশিও ইজ লো ইন। আপার বডি অ্যান্ড লোয়ার বডি রেশিও ইজ লো মিনস এটা একটা শর্ট স্ট্রেচার এর কজ। কারণ শর্ট স্ট্রেচারের কজের মধ্যে আপনার অ্যাকন্ড্রোপ্লাসিয়া হবে, রিকেট হবে, টার্নারও হবে এবং ডাউনও হবে। কিন্তু এটা যেহেতু এসবিএম, এই অপশন গুলোর মধ্যে সবচেয়ে রেশিও যেটা আর কি বেশি লো, সেটা হচ্ছে আপনার স্কেলেটাল ডিসপ্লাসিয়া, এগুলো যেমন অ্যাকন্ড্রোপ্লাসিয়া অ্যান্ড অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। এখানে আপনার অপশন দেওয়া আছে অ্যাকন্ড্রোপ্লাসিয়া, তো এসবি এর ক্ষেত্রে এটাই ট্রু। হায়ার স্টাডিতে সব টপিকস এর উপর ছোট ছোট লেকচার এবং ছোট ছোট এক্সাম আমরা নিয়ে থাকি। এরপর আপনাদের রিভিউ এক্সাম হবে এবং সব শেষে মক টেস্ট নেওয়া হয় আপনার ফাইনাল এক্সামের আগে। আমাদের সম্মানিত সকল মেন্টরগণ সবসময় আপনাদের সাথেই আছেন। আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন, এ বয় when asked to protrude the tongue, his tongue is deviated to the right. এখানে অপশন আছে লেফট এক্সেসরি, লেফট গ্লোসোফারিঞ্জিয়াল, রাইট ফেসিয়াল, রাইট হাইপোগ্লোসাল, রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল না। আমরা জানেন আপনারা জানেন যে মুভমেন্ট অফ দ্য ট্রাং, যেটা হচ্ছে আপনার এক্সট্রিনসিক মাসেল অ্যান্ড ইন্ট্রিনসিক মাসেল বোথ নার্ভ সাপ্লাই হাইপোগ্লোসাল না। আহ, তো উম, যখন আপনার রাইট সাইডের হাইপোগ্লোসাল নার্ভ ড্যামেজ হবে, টাং রাইট সাইডেই ডেভিয়েটেড হবে। লেফট সাইডের হাইপোগ্লোসাল নার্ভ ড্যামেজ হলে টাং লেফট সাইড ডেভিয়েটেড হবে। সো এখানে অ্যান্সার দেখতে পাচ্ছেন যে টাং রাইট সাইডে ডেভিয়েটেড, অ্যান্সার উইল বি রাইট হাইপোগ্লোসাল নার্ভ। আজকের সেশনে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের সবার জন্য বেস্ট উইশ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাইকে মেডিকেল হায়ার স্টাডি অ্যাপসের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা কথা বলবো যে আমরা এফসিপিএস পার্ট 1 প্রস্তুতিটা কিভাবে নিতে পারি পেডিয়াট্রিক্স। আপনাদের সাথে আছি আমি ডক্টর আব্দুল্লাহ নোমান, এফসিপিএস পার্ট 1 পেডিয়াট্রিক্স ডিসিএইচ বিএসএস ইনো, বর্তমানে রেজিস্ট্রার হিসেবে আছে টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়াতে। তো আমরা প্রথমে আমাদের যেহেতু আজকে আলোচনার টপিকস যে আমরা কিভাবে আমাদের এই যে রেসপেক্টিভ যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে নিজের প্রস্তুতিটা কতটা সুন্দর এবং গোছালো ভাবে নিতে পারি। সবকিছু শুরুর আগে প্রস্তুতির পরিকল্পনাটা যদি আপনার সুন্দর হয় তাহলে আপনার যেটা সুবিধা সেটা হলো যে আপনার প্রস্তুতিটা তত গাঢ় হবে এবং আপনার সক্ষমতা কিংবা সফলতা পাওয়ার সম্ভাবনা দুটাই বেড়ে যাবে। তো প্রথমে আমরা একটু জানতে চাই, যেহেতু আমরা পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করতে চাই কিংবা ইন্টারেস্টেড, তো আমাদের বাংলাদেশে আমাদের পেডিয়াট্রিক্স এর কি কি অপরচুনিটিস আছে। পেডিয়াট্রিক্সে আমাদের বিসিপিএস বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন আমাদের একটা ফেলোশিপ প্রোগ্রাম আছে, এফসিপিএস যেটা নামে পরিচিত, এবং বিএসএসএম এর আন্ডারে রেসিডেন্সি এবং নন রেসিডেন্সি দুইটা প্রোগ্রাম আছে, যেটা একটা রেসিডেন্সি যেটা এমডি নামে পরিচিত, এবং নন রেসিডেন্সি অর ডিপ্লোমা যেটা ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ নামে পরিচিত। তো প্রথমে আসলে আমরা কোনো একটা রেস, পোস্ট গ্রাজুয়েশন ইটস আ রেস। তো আমার এই রেসটা শুরু করার আগে এই দৌড় পোস্ট গ্রাজুয়েশনের প্রতিযোগিতার যে দৌড় সেটা শুরু করার আগে আমার প্রস্তুতি, আমার স্টার্টিং পয়েন্টটা সুন্দর হতে হবে। তো স্টার্টিং পয়েন্ট শুরু করার আগে আমাকে জানতে হবে যে আমি কোন কোন ক্ষেত্রে দৌড়াইতে পারবো। যেমন আমার এফসিপিএস পার্ট 1টা আমার কোন কোন সাবজেক্টে আছে। তো এর ভিতরে হলো একটা হলো আমার জেনারেল পেডিয়াট্রিক্স, যেটা আমাদের পেডিয়াট্রিক্স নামে আছে। আরেকটা হলো নিওনেটোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন, এন্ডোক্রাইনোলজি, নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, পালমোনোলজি অ্যান্ড নেফ্রোলজি। এর ভিতরে আপনার পার্ট 1 যে পরীক্ষাটা হয় সেটা সকল পেডিয়াট্রিক্স এবং ব্রাঞ্চ অ্যালাইড পেডিয়াট্রিক্সের যে অ্যালাইড ব্রাঞ্চগুলো আছে
সবগুলার কোশ্চেন সেম, একই কোশ্চেন পেপারে পরীক্ষা হয়। আপনি যদি পেডিয়াট্রিক্সে পরীক্ষা দেন তো আপনার জন্য যে কোশ্চেন পেপার থাকবে, আপনি যদি পেডিয়াট্রিক নেফ্রোলজিতেও পরীক্ষা দেন আপনার জন্য একই কোশ্চেন পেপার থাকবে, সেম সিলেবাস এবং সেম কোশ্চেন পেপারে আপনার পরীক্ষা হবে। এই জন্য আপনার পেডিয়াট্রিক্সে দেন আর ব্রাঞ্চে দেন, আপনার প্রস্তুতি এক। আগে একটা সুযোগ ছিল যে জেনারেল পেডিয়াট্রিক্সে পরীক্ষা দিয়ে ব্রাঞ্চে শিফট করা যাইতো 6 মাসের ভিতরে কিংবা 1 বছরের ভিতরে। এখন আর সেই সুযোগটা নাই। মিড টার্ম, আগেও একটা সুযোগ ছিল মিড টার্ম দিয়ে 6 মাসের ভিতরে শিফট করা যায়, বাট এখন সেই সুযোগটা বন্ধ হয়ে গেছে। আপনি যে সাবজেক্টে অথবা যে ব্রাঞ্চে পরীক্ষা দিবেন আপনাকে পার্ট 1টাও ওই স্পেসিফিক ব্রাঞ্চেই পরীক্ষা দিতে হবে। এখন প্রথমেই যখন আমরা একটা প্রস্তুতি শুরু করি তখন আমাদের কিছু স্ট্রাগল ফেস করা লাগে। তো সেই স্ট্রাগল গুলো ওভারকাম করার জন্য কিংবা আপনার প্রস্তুতির যে বাধাগুলো আছে সেই বাধাগুলো অতিক্রম করার জন্য আপনাকে প্রথমেই আপনি যে পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটা সিলেবাস সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, যে না আমি আর সিলেবাসটা আমি এইটা পড়বো এইটা পড়বো। আপনার যে এক্সাম টপিকস, বিশেষ করে রিপিটেড টপিকস যেগুলা বারবার পরীক্ষাতে আসে কিংবা 3 স্টার টপিকস অথবা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস যেটাই বলেন না কেন, সেই টপিকস গুলো সম্পর্কে আপনার একটা কোর নলেজ মানে একটা কনসেপচুয়াল নলেজ আপনাকে ডেভেলপ করতে হবে। আপনি শুধু নলেজ গেইন করছেন কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এই নলেজটা আপনার রিভিশনের পর্যায়ে মানে আপনার রেসিডুয়াল হিসাবে কিন্তু পিক আপ হবে না। এই জন্য আপনার প্রয়োজন রেগুলার প্র্যাকটিস। সেটার জন্যই আপনার মেডিকেল হায়ার স্টাডি অ্যাপস আপনাদেরকে রেগুলার প্র্যাকটিসের সুযোগের জন্য এক্সাম যেটা সেটা কিন্তু একটা রেগুলারাইজ এবং এক্সেলেন্ট একটা ফরম্যাটে কিন্তু এক্সাম হয়ে থাকে। নিড টু ডেভেলপ বেসিক নলেজ অ্যাবাউট ইম্পর্টেন্ট টপিকস। আপনি শুধুমাত্র ক্লিনিক্যাল পার্ট পড়লেই হবে না, একই সাথে সাথে আপনাকে বেসিক পার্টও পড়তে হবে এবং দুইটার ভিতরে কোরিলেট করতে হবে। জাস্ট লাইক সারফেক্টর, আপনি সারফেক্টর কিন্তু ফিজিওলজিতে অনেক ডিটেলসে পড়েন, কিন্তু আবার ক্লিনিক্যালি এসে সারফেক্টন ডেফিসিয়েন্সির জন্য যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হচ্ছে সেটাও আপনি অনেক ডিটেলসে পড়েন, কিন্তু দেখা গেল যে আপনি দুইটার ভিতরে কোরিলেট করে পড়লেন না। এই জন্য সারফেক্টন আপনার একটা ডেফিসিয়েন্সি, পড়ারও একটা ডেফিসিয়েন্সি থেকে গেল, তাহলে আপনার অসুবিধা। এই জন্য আপনার বেসিক নলেজ, ইম্পর্টেন্ট যে টপিকস গুলা যেগুলো পরীক্ষাতে বারবার আসে, অনেকবার আসে, সেই টপিকস গুলো সম্পর্কে আপনার একটা বেসিক নলেজ ডেভেলপ করতে হবে। রেগুলার অ্যাটেন্ড এক্সাম সেশন এন্ড রিভিউ দ্য ল্যাকিংস। আপনাকে প্রতিদিন যে রুটিনে এক্সাম আছে সেই রুটিনে এক্সাম দেওয়ার চেষ্টা করতে হবে এবং প্রতিটা এক্সাম দেওয়ার পরে আপনি যখন রেজাল্ট আউট হলো তখন আপনাকে আবার আরেকবার বসতে হবে যে আমার কি কি ল্যাকিংস ছিল, এই প্রশ্নে আমি কি কি অ্যান্সার করতে পারি নাই, আমার কোন অ্যান্সার গুলো ভুল হইলো, কেন ভুল হইলো, এই আপনার ল্যাকিংস গুলা রিভিউ করতে হবে। ওকে, আমাদের মেডিকেল হায়ার স্টাডি অ্যাপস আপনার জন্য একটা কমপ্লিট লেকচার শিট দিচ্ছে পিডিএফ ফরম্যাটে। লেকচার অ্যাকর্ডিং টু সিস্টেম অর অ্যাকর্ডিং টু সাবজেক্ট আপনাকে দেওয়া হবে। আমাদের ক্লিনিক্যাল ব্যাচ আছে প্রতিটা ফ্যাকাল্টির জন্য। এছাড়া আমাদের গ্রুপ ডিসকাশন এবং মেন্টর গাইডেন্সের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ আছে। এই সুবিধাগুলো আপনি আমাদের কাছ থেকে পাবেন, মানে আমাদের একটা ওভারঅল আপনাদের উপরে একটা সুপারভিশন থাকবে এবং একটা গাইডেন্স দেওয়ার একটা অপরচুনিটি থাকবে। বর্তমানে আমাদের যে ব্যাচগুলা রানিং আছে সেগুলোর ভিতরে আমাদের সার্জারি, গাইনি অ্যান্ড অবস এবং পেডিয়াট্রিক্স, যেহেতু আমরা আজকে পেডিয়াট্রিক্স নিয়ে কথা বলছি, আমাদের এই ব্যাচটা শুরু হচ্ছে জানুয়ারি 2025-এর জন্য 7 আগস্ট থেকে। আমাদের এখানে টোটাল লেকচার আছে 54, রিভিউ এক্সাম আছে 11টা, টোটাল লাইভ এক্সাম আছে 32, ফুল মক টেস্ট, বিসিপিএস স্টাইল মক টেস্ট 3 নাম্বার, টপিক এক্সাম থাকবে 28 এন্ড সাবজেক্ট ওয়াইজ পিডিএফ দেওয়া হবে। এছাড়া আপনি যদি এই প্রোগ্রামটাতে এনরোল করেন তাহলে আপনি অলমোস্ট আমাদের আর্কাইভে যে কোশ্চেন গুলো আছে 25,000 প্লাস কোশ্চেন আপনি সলভ করার সুযোগ পাবেন। এছাড়া আপনি যদি 20 আগস্টের ভিতরে 20 আগস্ট পর্যন্ত আমাদের 20% ডিসকাউন্টে আপনি ভর্তি হতে পারেন। এই জন্য আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনি জানুয়ারি 2025-এ পরীক্ষা দিবেন, তাহলে আমার পরামর্শ যত দ্রুত সম্ভব আপনি এই অফারটাকে গ্রহণ করতে পারেন। এখন আমরা একটু এক্সাম ফরম্যাট নিয়ে কথা বলবো। আমাদের এক্সাম ফরম্যাট আগে 3 দিনে পরীক্ষা হতো, বাট নাও ডে লং এক্সাম, 4 ঘন্টার এক্সাম হচ্ছে। আমরা সবাই এটা সম্পর্কে ওয়াকিবহাল আছি। আমাদের 300টা কোশ্চেন থাকছে, 150টা কোশ্চেন, 300 মার্ক, যেখানে আমাদের 50% এমসিকিউ এবং 50% সিঙ্গেল বেস্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দিয়ে আমার এক্সামটা হবে। বাট পেপার
ডিস্ট্রিবিউশনটা আগের মতোই আছে, একদিনে পরীক্ষা হচ্ছে যদি যে জন্য এই জন্য আসলে পেপার ডিস্ট্রিবিউশন এখন আর ওইভাবে আপনাকে হ্যাম্পার করবে না, একদিনেই আপনার সব প্রস্তুতি নিয়ে যেতে হবে। তারপরও জানার জন্য আমার পেপার 1, পেপার 2 এবং পেপার 3 তিনটা ভাগে আমার প্রস্তুতিকে আমরা ভাগ করতে পারি। এখন আসেন আমরা একটু উকি দিয়ে দেখি যে আমরা যে সিলেবাসটা বললাম পেপার 1, পেপার 2 এবং পেপার 3 সেখানে কি কি কন্টেন্ট আছে। পেপার 1 এ বেসিক্যালি আমাদের অ্যানাটমি, বিহেভিয়ারাল সায়েন্স, মেডিকেল ইথিক্স, কমিউনিকেশন স্কিল এন্ড মেডিকেল স্ট্যাটিস্টিক্স আছে। যেহেতু আগেই বলেছি আমি এখন পরীক্ষা একদিনে হচ্ছে, এই জন্য আসলে আপনাদের এত বিভাজনের দরকার নাই, প্রতিদিন আপনাকে পুরোটাই মানে একদিন পড়লেই হয়ে যাচ্ছে, সো আপনাকে পুরোটাই পড়া লাগতেছে একদিন। পেপার 2 কন্টেন্টের ভিতরে আছে আমাদের ফিজিওলজি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি এন্ড ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। এবং পেপার 3 কন্টেন্ট একটু বেশি, এখানে আমাদের জেনারেল ফিজিওলজি, ইমিউনোলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, হিস্টোপ্যাথোলজি এন্ড সিস্টেমিক প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, প্যারাসাইটোলজি এন্ড মাইকোলজি। তো পেপার 3 কন্টেন্টটা একটু বেশি। এখন কথা বলবো আপনাদের যে কোনো কিছু পেতে হলে আপনাকে কতটুকু দিতে হবে। কারণ আপনি যখন কোনো কিছু পেতে চান কিংবা আপনি কোনো স্পেসিফিক জিনিস কিংবা স্পেসিফিক ফিল্ডে সফলতা পেতে চান, তো আপনাকে আপনার সবটুকুই দিতে হয়, তাই না? সেটা হোক পড়াশোনা, সেটা হোক ক্যারিয়ার, সেটা হোক ব্যক্তিগত জীবন, সেটা হোক এনিথিং এলস, বাট আপনাকে দিতে হয়। কিছু পেতে হলে আপনাকে দিতে হবে। তো এই প্রস্তুতির জন্য আমাদেরকে নিজের সর্বোচ্চটুকু দিয়েই প্রস্তুতি নিতে হবে যদি আপনারা ফার্স্ট অ্যাটেম্পটে এটা ক্র্যাক করতে চান। আর নেক্সট অ্যাটেম্পটেও যদি ক্র্যাক করা লাগে তাও আপনাকে দিতে হবে। আপনার যদি প্রস্তুতি শুরু থেকে গোছানো না হয় তাহলে আপনার যেটা প্রবলেম হবে সেটা হলো যে আপনি পরীক্ষা হয়তো কয়েকবার দিবেন কিন্তু আপনার প্রস্তুতির ঘাটতিটা আপনি কভার আপ করতে পারবেন না। এই জন্য আপনাকে শুরুর দিন থেকে ডেডিকেটেড থাকতে হবে। আপনি যেন ডেডিকেটেড থাকতে পারেন এই জন্য আমাদের একটা ওয়েল অর্গানাইজড আমরা একটা সিলেবাস আপনাদেরকে প্রোভাইড করব। যে সিলেবাসে আপনারা পরীক্ষা দিলে যেটা হবে যে আপনাদের পুরো প্রস্তুতিটা হয়ে যাবে। আমি সিলেবাসটা একটু জুম করে আপনাদেরকে দেখাতে চাই। দেখেন প্রথমেই আমাদের যে মাইক্রোবায়োলজি হচ্ছে সেখানে আমরা প্রথমে সিস্টেম ওয়াইজ মানে ভাগ করেছি, চ্যাপ্টার ওয়াইজ। দেখেন মাইক্রোবায়োলজিকে 3টা চ্যাপ্টারে ভাগ করে আমরা একটা রিভিউ এক্সাম নিচ্ছি। একইভাবে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজিকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে আবার রিভিউ এক্সাম দিচ্ছি। অ্যানাটমিকে আমরা একটা বেশ বড় আকারে ভাগ করে অ্যানাটমি রিভিউ এক্সাম হচ্ছে। একইভাবে পেডিয়াট্রিক্স এর, ফিজিওলজির রিভিউ এক্সাম গুলো হচ্ছে, প্যাথোলজি এগুলো রিভিউ এক্সাম হচ্ছে। এখন বিষয় হলো যেটা যে আপনার এই যে রিভিউ এক্সাম দেখেন, এই যে প্যাথোলজি রিভিউ এক্সাম হচ্ছে, আপনি প্রতিটা সাবজেক্ট আপনি পরীক্ষা দিচ্ছেন এবং তারপরে আপনার একটা রিভিউ এক্সাম হচ্ছে। আবার সেটা আপনার মাইক্রোবায়োলজি হোক, সেটা আপনার বায়োকেমিস্ট্রি হোক, সেটা আপনার অ্যানাটমি হোক, সেটা আপনার পেডিয়াট্রিক্স হোক, সেটা আপনার ফিজিওলজি হোক কিংবা বায়োস্ট্যাটিস্টিক্স হোক, আপনি যখন পুরাটা শেষ করে ফেললেন, পুরা রিভিউ ক্লাসটা আপনার শেষ হয়ে গেল, আবার দেখেন আমরা সাবজেক্ট ওয়াইজ রিভিউ এক্সাম রাখছি। যেমন ফিজিওলজি বায়োকেমিস্ট্রি নিয়ে একটা রিভিউ এক্সাম হবে, মাইক্রোবায়োলজি প্যাথোলজি নিয়ে হবে, অ্যানাটমি ফার্মাকোলজি নিয়ে হবে এবং পুরা পেডিয়াট্রিক্স নিয়ে একটা রিভিউ এক্সাম হবে। তাহলে আপনি প্রথমে একবার পড়লেন, একটা রিভিউ এক্সাম দিলেন, আবার সব পড়া শেষ করে আবার সাবজেক্ট রিভিউ এক্সাম দিচ্ছেন। এরপরে আবার দেখেন আমরা কিন্তু বিসিপিএস স্টাইলে মক টেস্ট রাখছি। তার মানে আলটিমেটলি আপনার যেটা সুবিধা হচ্ছে যে আপনি কিন্তু একটা সাবজেক্টকে 3বার পড়ছেন। প্রথমে একবার পড়ে নিচ্ছেন, রিভিউ এক্সাম দিচ্ছেন, দ্বিতীয়বার আবার সাবজেক্ট রিভিউ দিচ্ছেন। তার মানে আপনি যখন মক দিবেন তার আগেই কিন্তু আপনার একটা সাবজেক্ট 3বার পড়া হয়ে যায়। এই জন্য বলছি যে আপনি যদি এই সিলেবাসে নিজেকে ডেডিকেটেড করতে পারেন তাহলে আপনার পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া সম্ভব। এখন আসি যে মেক এ ডিসিশন এন্ড রেডি টু মুভ। আপনি যদি ডিসিশন নিয়ে থাকেন যে আমি জানুয়ারিতেই পার্ট 1 দিব এবং আপনার ভিতরে এই মুভমেন্টটা থাকতে হবে কিংবা এই আর্টসটা থাকতে হবে যে আমার জানুয়ারিতেই পার্ট 1 হইতে হবে। থিঙ্ক মেনি টাইমস বাট আফটার ফিক্স দ্য ডিসিশন নেভার থিঙ্ক টুয়াইস। আপনি প্রস্তুতি নেওয়া শুরু করার আগে আপনি অনেকবার চিন্তা করেন যে আপনি এই সাবজেক্টে আসবেন কিনা, আপনি এই সাবজেক্টে ক্যারিয়ার করতে চান কিনা, আপনি এই জানুয়ারিতে পরীক্ষা দিতে চান কিনা। যদি আপনার এগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি আর দ্বিতীয়বার চিন্তা করবেন না, আপনি পড়ার টেবিলে বসে যাবেন এবং আপনার সর্বোচ্চটুকু দিয়ে এই জানুয়ারিতেই পার্ট 1 ক্র্যাক করার জন্য প্রস্তুত হবে। মেক এ টাইম টেবিল এন্ড প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। আমরা একটা কিন্তু রুটিন আপনাকে দিয়ে দিয়েছি।
কিন্তু যে জিনিসটা আপনাকে করতে হবে, এই রুটিনের সাথে আপনার পড়াটাকে আপনার একটা টাইম টেবিলে এনে পড়াটা কিন্তু কমপ্লিট করতে হবে, এবং আপনাকে কিন্তু ওই রুটিনেই পরীক্ষা দিতে হবে। রেগুলার স্টাডি অ্যান্ড মেক হিউজ রেসিডুয়াল নলেজ। আপনি বুঝতেই পারছেন যে আমি যে পেপার 1, পেপার 2 এবং পেপার 3 দেখালাম, সেখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো টপিকস, তাই না? একটা সাবজেক্টেরও অনেক টপিকস। তো এইটা যদি আপনি প্রতিনিয়ত না পড়েন এবং বারবার না পড়েন, তাহলে আপনার কিন্তু একটা রেসিডুয়াল নলেজ তৈরি হবে, এবং একটা হিউজ রেসিডুয়াল নলেজ ছাড়া আপনি কিন্তু এই পরীক্ষাগুলা ক্র্যাক করাটা আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। ইটস আ কনসেপ্ট বেসড এক্সাম, সো মেক এ ক্লিয়ার কনসেপ্ট বেসড স্টাডি। আপনার বুঝতে হবে এটাতে কিন্তু আপনি ওই ট্রু ফলস একটা দাগাই দিয়ে আসলাম, চান্স হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম আর নাই। যেহেতু 50-50 হয়ে গেছে, সিঙ্গেল বেস্ট 50, এসবিও 50। এসবিও তো আর আপনি আন্দাজে একটা দাগাই দিয়ে আসলে হবে না, আপনাকে একটা কনসেপচুয়াল নলেজ থেকে দাগাতে হবে। কনসেপ্ট বেস পড়াশোনার সুবিধাটা কি? আপনি যখনই পড়েন না কেন, যদি আপনার পড়ার ভিতরে কোশ্চেন না আসে, আশেপাশে থেকে যদি প্রশ্ন আসে, আপনি কিন্তু ওইটা কোরিলেট করে একটা অ্যান্সার দিয়ে আসতে পারবেন। এইটা কিন্তু কনসেপ্ট বেস পড়াশোনার সুবিধা। আর আপনি যদি মুখস্থ করে যান, তো মুখস্থের ভিতরে যদি না আসে, আর আপনি আর অ্যান্সার করতে পারবেন। হ্যাভ টু গিভ টাইম অ্যান্ড মোটিভেটেড ফর সাকসেস। আপনাকে একটা সফলতা পেতে হলে সেই সফলতার জন্য আপনাকে সময় দিতে হবে, আপনাকে নিজেকে মোটিভেটেড রাখতে হবে, আপনার নিজেকে উজাড় করে দিতে হবে। এই কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি সময় না দেন, আপনি যদি না পড়েন, আপনি যদি পড়ার পিছনে সময় না দেন, আপনি কিভাবে সাকসেস হবেন? সো আপনাকে সময় দিতে হবে। গেইনিং সাকসেস ইজ এ লং প্রসেস, সো কিপ পেশেন্ট। আপনাকে বুঝতে হবে যে সাকসেস ইজ এ লং রেস। এখানে কিন্তু কোনো দেয়ার ইজ নো শর্টকাট ফর অ্যাচিভিং সাকসেস। তো আপনার সাকসেসফুল হতে হলে আপনাকে কিন্তু একটা লং প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। রিড, রিভাইজ, রিভিউ অ্যান্ড কিপ গোয়িং। আপনি প্রথমে পড়লেন, সেটাকে রিভাইজ করেন, একটা পরীক্ষা দেন, সেই পরীক্ষাকে আপনার যে ল্যাকিংস গুলো আছে সেগুলো রিভিউ করেন, এবং এভাবেই আগিয়ে যেতে থাকেন। এভাবে যদি আপনি আগিয়ে যেতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো আজকে আমাদের প্রস্তুতির আলোচনা পেডিয়াট্রিক্সে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। মেডিকেল হায়ার স্টাডি অ্যাপস এর পক্ষ থেকে আপনাদের প্রস্তুতির জন্য শুভকামনা। থ্যাংক ইউ।